নিজের পড়াশোনার জন্য দারাকে তার একমাত্র সন্তান এবং হাজবেন্ডকে রেখে কোরিয়া চলে যেতে হয়। তবে 4 বছর পর সে যখন ফিরে আসে তাদের কাছে, তখন তো তার সন্তান তাকে আর মা বলেই মেনে নিতে চায় না। এবার সে শুরু করে নিজেরই সন্তানের কাছে মা হয়ে ওঠার এক নতুন যাত্রা, যেই যাত্রায় সবসময় তার সাথে ছিল তার প্রাণপ্রিয় হাজবেন্ড বিমা। কিন্তু তাদের এই যাত্রা এতটাও সহজ ছিল না। তবে এত কষ্টের পর শেষ পর্যন্ত তারা কিভাবে একটা পারফেক্ট ফ্যামিলি হয়ে ওঠে, সেটাই দেখব আজকের এই ইন্দোনেশিয়ান গল্প দুয়া হাতি বিরুতে। শুরুতেই আমরা দেখতে পাই একটা ছোট্ট ছেলে আদম তার বাবা বিমার সাথে মসজিদে খেলছে। নামাজ শেষ হলে বাবা ছেলে দুজনেই বাসায় ফিরে আসে। বাসায় তখন আদমের দাদা দাদি ছিলেন, যারা আদমের সব সময় খুব ভালো করে দেখাশোনা করতেন। আদমের মা দারা কোরিয়ায় পড়াশোনার জন্য গিয়েছে, তাই এই পুরো সময়টা আদমের দেখভাল মূলত বিমাই করে আসছিল। এরই মধ্যে একদিন দেখা যায় যে আদম খুব অসুস্থ হয়ে পড়ে। তার তো ডায়রিয়া শুরু হয়ে যায়। ডাক্তার তখন বিমাকে বলে বাচ্চার মাকে বলুন যেন তার একটু ভালো করে খেয়াল রাখে। এই কথা শুনে তো বেচারা বিমার মনটাই খারাপ হয়ে যায়, কারণ আদমের মা তো আদমের কাছে নেই। তো আমরা দেখতে পাই যে দারা অনেক দূরে থাকলেও প্রতিদিন রাত হলেই বিমা আর আদম ভিডিও কলে দারার সাথে কথা বলতো। এভাবেই তাদের জীবন চলছিল। অবশেষে দীর্ঘ 4 বছর পর দারা তার পড়াশোনা শেষ করে জাকার্তায় ফিরে আসে। আর দারার এই ফেরার আনন্দে পরিবারে বেশ ছোটখাটো একটা অনুষ্ঠানের আয়োজন হয়। সবাই তো আনন্দে ভরপুর হয়ে বাসায় প্রবেশ করে, কিন্তু বাসায় ঢুকেই আদম দারাকে দেখেই দূরে সরে যায়। এতে তো দারার মন কিছুটা খারাপই হয়। বিমা তখন আদমকে বলে তোমার আম্মুকে সালাম করো, তুমি তো প্রতিদিন ভিডিও কলে তোমার মায়ের সাথে কথা বলতে, এই দেখো তোমার আম্মু। কিন্তু আদম তখন জবাব দেয় না, এটা আমার আম্মু না, আমি আমার আম্মুকে চিনি। তো রাতের খাবারের সময় দারা আদমকে একটা পুতুল উপহার দেয়, আর এটা আদমের সেই পছন্দের পুতুল, যেটি সে তার মাকে কোরিয়া থেকে নিয়ে আসতে বলেছিল। কিন্তু পুতুল পেয়ে আদম বলে আমার মা ফোনের মধ্যে আছে, এটা আমার মা নয়, আমার মা তো কোরিয়ায়। বিমা তখন বেশ ধৈর্যের সাথে বোঝায় যে তোমার মা কোরিয়া থেকে ফিরে এসেছে, তোমার কাছে এসেছে, এই দেখো। কিন্তু তবুও তো আদম ফোন তুলে তার মায়ের কাছে ভিডিও কল করে। এটা যে তার মা সেটা সে মেনেই নিতে পারছিল না। দারাও তখন কি করবে, সেও খাবার টেবিলে বসেই সেই কল রিসিভ করে। তবুও তো আদম কিছুতেই বিশ্বাস করতে পারে না যে তার সামনে বসা মানুষটি তার আসল মা। যাক, তো সেদিন রাতের বেলা বিমা এবং দারা গল্প করছিল। বিমা বলতে থাকে তোমাকে সামনে দেখে মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি। দারা তখন মজা করে বলে এটা কি তোমার ভালো স্বপ্ন নাকি খারাপ স্বপ্ন? হ্যাঁ। বিমা তখন বলে সেটা তো তোমার উপর নির্ভর করছে। দারা বলতে থাকে এই 4 বছর আমি চিন্তা করেছি যে তোমার সাথে দেখা হলে আমি কি করব। বিমা বলে তোমার যা খুশি তুমি তাই করতে পারো। দারা তখন বিমাকে স্কিন কেয়ার করে দিতে শুরু করে। তো এরপরে বিমা দারাকে বলতে থাকে যে তোমাকে নিশ্চয়ই কোরিয়ায় সুন্দর সুন্দর ছেলেরা বাসায় ড্রপ করে দিয়ে আসতো। একথা শুনেই তো দারার মনটাই খারাপ হয়ে যায়। বিমা তখন দারাকে আদর করে তার রাগটা ভাঙায়। এরপরে তারা রাতে সুন্দর একটা সময় কাটায়। ভোরে ফজরের আজান দিতেই বিমার মা বিমা এবং দারাকে ফজরের নামাজ পড়ার জন্য উঠতে বলে। দারা তো তাড়াতাড়ি বাথরুমে গোসল করতে চলে যায়। গোসল করা শেষ হলেই দারা বাথরুমের বাইরে বিমা এবং তার শ্বশুরকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। বাইরে শ্বশুরকে দেখে তো দারা একটু অস্বস্তি বোধ করে, তাই সেখান থেকে দ্রুত চলে যায়। এদিকে বিমা গোসলে যাওয়ার সময় তার মা জিজ্ঞেস করে সে কি অজু করবে নাকি গোসল করবে। বিমা তখন হেসে বলে সে গোসল করবে। তার মা তখন বলতে থাকে তো সে যেন তাড়াতাড়ি গোসল করে চলে আসে। তো এরপরই সবাই মিলে একসাথে ফজরের নামাজ আদায় করে। নামাজ শেষে আদম সবার হাতে চুমু দিলেও তার মায়ের কাছেও যায় না। বিমা তখন আদমকে বলে তোমার মায়ের হাতেও চুমু খাও। কিন্তু আদম তো কথা না শুনেই তার দাদার পায়ের কাছে এসে লুকিয়ে পড়ে। এসব দেখে দারার বেশ খারাপ তো লাগে, কিন্তু দারাও আদমকে জোর করে না, কারণ সে নিতান্তই একটা বাচ্চা মানুষ। আর সে এটাও বুঝতে পারছিল যে আদমের তার মায়ের কাছাকাছি আসার জন্য কিছুটা সময়ের প্রয়োজন। পরের দিনে বিমা দারা আর আদম একসাথে কিছু সময় কাটাতে চায়। বিমা তো আদমের সাথে অনেক খেলা করে, কিন্তু আদম তার মায়ের কাছেও যায় না। আর সেখান থেকে আসার পর তারা সবাই একসাথে খেতে বসে। বিমার বড় ভাই তখন আদমকে খাইয়ে দিচ্ছিল। সে তখন দারাকে জানায় যে আদম মুরগি খেতে খুব ভালোবাসে, তাই পরের দিন দারা তার ছেলের জন্য বেশ শখ করে কোরিয়ান স্টাইলে মুরগি রান্না করে, যা আদমকে খাইয়ে দিচ্ছিল তার দাদি। তো তখন তারা সবাই কথা বলছিল আদমের দাদার চিকিৎসার বিষয় নিয়ে। আদমের দাদা খানিকটা অসুস্থ হলেও সে নিজেকে সুস্থ বলেই মনে করে, আর এজন্যই বিমা তার বাবাকে ডাক্তার দেখানোর জন্য জোরাজোরি করছিল। এদিকে দারা চামচ দিয়ে তার ছেলেকে খাইয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু আদম তো এক ধাক্কা দিয়ে দারার হাত থেকেই চামচ ফেলে দেয়, সাথে নিজের মুখের খাবারও ফেলে দেয়। আদমের দাদি তো এবার একটু উত্তেজিতই হয়ে যায় আর বিমা এবং বিমার বাবাকে থামতে বলে। তারপরে বিমাকে বলে
তোমার বাবা যদি চিকিৎসা করাতে না চায় তাহলে এটা নিয়ে জোর করার কিচ্ছু নেই, কারণ তার শরীরের অবস্থা সেই ভালো জানে। সে কোনো ছোট বাচ্চা না যে তাকে জোর করে চিকিৎসা করাতে হবে। এরপর দারাকে বলে, আর আদমের যদি খেতে ইচ্ছা না করে তাহলে তুমি ওকে জোর করো না। এরপরই আদমের দাদি আদমকে জিজ্ঞেস করে যে সে ফ্রাইড চিকেন খাবে কিনা। আদম তো তখন খুব খুশি হয়ে মাথা নাড়ায়। তো পরের দিনই দারা এবং বিমা একজন বিশেষজ্ঞের কাছে যায় এর সমাধান বের করার জন্য। দারা তখন ডাক্তারকে সবকিছু খুলে বলে আর জানতে চায় এখানে কি আমার কোনো ভুল হয়েছে। এদিকে বিমাও একই প্রশ্ন ছুড়ে দেয় ডাক্তারের সামনে। দুজনের অবস্থা বুঝতে পেরে ডাক্তার বলে, আমি আপনাদের দুজনের কারো দিকেই আঙুল তুলতে চাচ্ছি না। বিমা তখন দারাকে জিজ্ঞেস করে, আদমের জন্য আমরা ডাক্তারের কাছে কেন এসেছি? দারা বলে, দেখো, আদমকে খুব বেশি আদর যত্ন দিয়ে বিগড়ে ফেলা হয়েছে। Dharavi is one of the world's most heavily populated communities that plunges into utter darkness every day. But Win is here to change that. We brought solar lamps to over 1,000 people across Dharavi, making a promise of a better life and better tomorrow for these people. এই বিষয়ে আমরা বাড়িতেও কথা বলেছি। এ কথা শুনে বিমা বলে, হ্যাঁ, আদম মাঝে মাঝে তার মন মেজাজ অনুযায়ী আচরণ শুরু করে, এটা তোর ছোটবেলা থেকেই অভ্যাস। এরপর দারা বলে, হতে পারে এটা এজন্য যে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমি বেশ ডিপ্রেশনে ছিলাম। দারা তখন ডক্টরকে বলে, আমি 17 বছর বয়সে প্রেগনেন্ট হয়ে যাই। আমাদের বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট। আমরা বাচ্চাটি অ্যাবর্শন করাতে চাচ্ছিলাম। মহল্লার মানুষজন আমাদের নিয়ে অনেক কথা বলতে শুরু করেছিল, তাই আমরা আদমকে আমাদের একটি আন্টির কাছেই রেখে এসেছিলাম। এদিকে এসব কথা বলার কারণে বিমা খুবই বিরক্ত হচ্ছিল। সে তো বারবার দারাকে এসব ব্যাপারে ডক্টরকে জানাতে নিষেধ করছিল, কিন্তু দারা জানায় ডক্টর ইন্তি খুব ভালো ডক্টর, হয়তো আদমের এই স্বভাব পরিবর্তন করতে সে আমাদের সাহায্য করতে পারে। এবার ডক্টর ইন্তি বলে, আপনি আগেকার কথা না বলে এখনকার ঘটনাগুলো বলুন, এতে আদমের ইমোশনের পরিবর্তন হওয়ার কারণটা বোঝা যাবে। দারা তখন বলে, আমি এজন্যই কোরিয়া থেকে চলে এসেছি, কারণ পরিবারের একজনকে তো আদমের জন্য কঠোর হতে হবে। ডক্টর ইন্তি তখন দারাকে বলে, কঠোর হওয়ার থেকে আপনার উচিত আদমের সাথে ভালো সম্পর্ক তৈরি করা, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো ডক্টরের সাথে কথা বলা শেষ করে দারা আদমকে ডাকে, কিন্তু আদম তো তার মায়ের সাথে না গিয়ে তার বাবার কাছে দৌড়ে চলে যায়। তারা অনেক চেষ্টা করেও আদমকে ঘুম পাড়াতে পারছে না। সন্ধ্যা 7টা বাজলেও আদম একদমই ঘুমাতে চাইছে না, বরং চিৎকার করে সে বারবার তার দাদিকে ডাকতে শুরু করে। আদমের দাদি তো ছুটে যেতে চায় তার আদরের নাতির কাছে, কিন্তু বিমা পথ রোধ করে দাঁড়ায় আর বলতে থাকে, মা, দয়া করে এখন আদমের কাছে যেও না। দারা বলেছে আদমকে এখন থেকেই নিয়ম কানুন শেখানো দরকার, 7টার পর ওকে ঘুমানোর অভ্যাস করাতে হবে। বিমার এই কথা শুনে তো তার মা খুবই বিরক্ত হয়ে ওঠে আর বলতে থাকে, নিজের ছেলেকে কাঁদিয়ে কেউ কখনো নিয়ম শেখায় নাকি? তোমার সমস্যা কি বিমা? বিমা তখন ধৈর্য ধরে বোঝানোর চেষ্টা করে। সে বলতে থাকে, মা, আদমের সময় জ্ঞান থাকা খুব দরকার, ওকে একটা নির্দিষ্ট রুটিনে আনতেই হবে, নয়তো ওর উপর খারাপ প্রভাব পড়বে। আর আজ থেকে ওর ঘুমানোর সময় ঠিক করা হয়েছে ঠিক 7টা। বিমার মা তো এবার স্পষ্টভাবে বিরক্তি প্রকাশ করে। সে বলতে থাকে, দারার কথা শোনার কি দরকার? এখানে আর কয়জন 4 বছরের শিশু আছে যারা প্রতিদিন ফজরের নামাজের জন্য জেগে ওঠে? দারা নিজেরই তো ঘর সংসারের তেমন জ্ঞান নেই, ওর উচিত আদমের রুটিনটা আগে ভালোভাবে জানা। কথা বলেই সে বিমার বাধা উপেক্ষা করে আদমের ঘরের দিকে চলে যায়। একটি পরই দারা এসে বিমার পাশে দাঁড়ায়। দারার চোখে অভিমান আর মুখে নীরবতা। সে ধীরে ধীরে তাকে জড়িয়ে ধরে। পরদিন সকালেই দারা সিদ্ধান্ত নেয় কিছুদিন সে তার মায়ের বাড়িতে থাকবে। বিমার আদমকে নিয়েই এরপর সে রওনা দেয়। পরবর্তীতে দেখা যায় দারা তার মা ও ছোট বোন রিকার সঙ্গে বসে গল্প করছিল। একটু হালকা হাওয়ায় প্রাণটাও যেন কিছুটা শান্ত তার। তো হঠাৎই এর মধ্যে রিকা প্রশ্ন করে যে, তুমি কতদিন এখানে থাকবে দারা? দারা তখন মুচকি হেসে উত্তর দেয়, যতদিন না আদমের সাথে আমার সম্পর্কটা ঠিক হয় ঠিক ততদিন। বিমা তো এখনো চাচ্ছে না আদমকে কোনো শিশু বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে, তাই আমার মনে হয় এখানকার পরিবেশে থাকলে ওর সঙ্গে আমার সম্পর্কটা আবারও স্বাভাবিক হয়ে যাবে। দারার মাও তখন বলে, তোমার বিমার সাথে এসব বিষয়ে আলোচনা করা দরকার। তাছাড়া বিমার সাথে তোমার সম্পর্ক আরো মজবুত করা প্রয়োজন। তোমার বাবা এবং আমার সম্পর্কের মাঝেও এভাবেই দূরত্ব শুরু হয়েছিল, আর সেটা খুব খারাপ পর্যায়ে চলে গেছে। আমি চাই না বিমার সাথেও তোমার শেষে এমনটা হোক। দারা তখন তার মাকে বলে, তোমাদের যদি টাকার প্রয়োজন হয় তাহলে আমি দিতে পারি, আমার জমানো কিছু টাকা রয়েছে। কথা শুনেই দারার মা বলে, না, তোমার জমানো টাকা তোমার সংসারের জন্য, তাই তা খরচ করার আগে ভালোভাবে ভেবে নিবে।
তো এরপরই রাতে ঘুমানোর সময় দারা তার বাবাকে অনেকগুলো মেসেজ দেয়, কিন্তু তার বাবা তো কোনো উত্তরই দেয় না, যার কারণে দারার মনটা খুব খারাপ হয়ে যায়। পরের দিনই বিমা কাজে যাওয়ার সময় দারার মা বিমাকে জিজ্ঞেস করে, তুমি কি এখনো সেখানেই কাজ করো? বিমা তখন হ্যাঁ সূচক মাথা নাড়ায়। দারার মা বলে, আমার অনেক লোক পরিচিত আছে, তুমি যদি চাও তাহলে আমি কথা বলে দেখতে পারি, তোমার আরো ভালো একটা চাকরি হতে পারে। বিমা তখন বলে, মা আমি আপনাকে খুব মান্য করি। এরপর সে আরো কিছু কথা বলতেই যাবে, কিন্তু সেখানেই দারা এসে হাজির হয়। সে তো এসেই আদমকে কোলে নিতে চায়, কিন্তু দেখা যায় আদম তখন মুখ গোমরা করে বলতে থাকে, আমি বাবার সাথেই যাব। দারার মা তখন আদমকে সামলে নেয়, সে তাকে শান্ত করে আর নিজের গাড়িতে বসায়। তো বিমা চলে যাওয়ার পরই দারা তার মাকে জিজ্ঞেস করে যে, তুমি বিমার সাথে কি বিষয়ে কথা বলছিলে মা? তোমার এই ব্যাপারে কথা বলা উচিত না। দারার মা তখন বলে, বিমা এত সাধারণভাবে চলাফেরা করে, এভাবে কি তুমি ঠিক আছো? তুমি বিমাকে আরো একটু ভালোভাবে চলাফেরা করার জন্য উৎসাহিত করতে পারো। এই 4 বছরে তুমি নিজেকে পরিবর্তন করেছো, অথচ সে দেখো, সে তো একটুও পরিবর্তন হয়নি। তুমি কি চাও আমি এই বিষয়ে তার সাথে কথা বলি? তো এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় আর দেখা যায় দারাও বিমা একটা রেস্টুরেন্টে বসে কথা বলছে। বিমা দারাকে বলে, পরিস্থিতি আমাদের হাতে নেই বলে আমরা আমাদের পরিবারের কাছ থেকে এভাবে পালাতে পারি না, আর তোমার পরিবার মানে তো আমারও পরিবার। এতে দারা বলে, আমাদেরকে নিজেদের কথাও তো ভাবতে হবে, আমাদের স্বাধীনভাবে থাকা উচিত। আমরা যদি আমাদের মা বাবার সাথে থাকি, আমাদেরকে সবসময় বাচ্চাদের মতোই ট্রিট করা হবে। তারা এটা বোঝে না যে আমরাও বড় হয়ে গেছি। বিমা তখন বলে, হ্যাঁ সেসব তো বুঝলাম, কিন্তু আমার কাছে তো তেমন টাকা নেই। দারা বলে, আমার কাছে আছে, আমি আমাদের জন্য কোরিয়াতে পার্ট টাইম জব করেছিলাম, আমার পরিবারের ভবিষ্যতের জন্য টাকাও জমিয়েছিলাম। কথা শুনে তো বিমাও দারার কথায় রাজি হয়ে যায়। বিমা তখন বলে, ঠিক আছে, আমাদের বাজেট অনুযায়ী আমি একটি নতুন বাড়ি খুঁজব, কিন্তু আমার টাকা হলে আমি তোমার টাকা পরিশোধ করে দিব। দারা বলে, না তার তো কোনো প্রয়োজন নেই। বিমা তখন বলে, দেখো আমি এই পরিবারের কর্তা, এটা তো আমার দায়িত্ব। কথা শুনে দারাও আর কিচ্ছু বলে না। এরপরে দুজনে সেখানে বসে বেশ আনন্দ করে খাবার খায়। পরের দিনই বিমা তার বন্ধুর পরামর্শে একটি বাড়ি দেখতে আসে, কিন্তু বাড়িটা বিমার তেমন একটা পছন্দ হয় না। এতে বিমার বন্ধু বলে, এই বাড়িটা তোমাদের জন্য ভালো হবে, এই বাড়িটা একদম শহরের মাঝে, তাছাড়া তোমার বাবা মা আর শ্বশুর বাড়ির মাঝখানে এই বাড়িটা, তোমাদের যাতায়াতেও কোনো সমস্যা হবে না, আর স্কুল পার্ক দোকানপাট খুব কাছাকাছি আছে। তাছাড়া এই বাড়িটা আমার বাড়িরও কাছাকাছি, তুমি আর কোথায় এত সুবিধা পাবে? তাছাড়া এই বাড়ির মালিক বলেছে সে আমার বন্ধুকে এটা আরো কম দামে দিবে। বিমা তখন তার বন্ধুকে বলে, এটা নিশ্চয়ই ভৌতিক বাড়ি তাই না? কথা শুনেই তো বিমার বন্ধু একটু রাগ করেই বলে যে, কোন দিক দিয়ে তোমার কাছে এটাকে ভৌতিক বাড়ি মনে হচ্ছে? দিনের বেলাও তুমি এমন কথা বলছো। বিমা বলে, তাহলে বলো কেন এটা বিক্রি হচ্ছে না? বিমার বন্ধু তখন বলে, কারণ এই বাড়ির মালিক এতদিন এটাকে বিক্রি করতে চাননি, এই বাড়িটা তো তোমার জন্যই অপেক্ষা করছিল, আর তুমি শুধু শুধু আমাকে বিরক্ত করছো। তুমি মনে হয় একটু বেশি বেশি ভূতের মুভি দেখা শুরু করেছো, এজন্যই এই কথা বলছো। যাক, তো তার বন্ধুর কথায় শেষমেশ সে ওই বাড়িটা ভাড়া নিয়ে নেয়। পরের দিনই বিমা ও দারা তাদের বাবা মাকে বাড়িটি দেখানোর জন্য নিয়ে আসে। সবার পেছনে আসছিল আদম এবং আদমের দাদি। তো আদমের দাদি আদমকে জিজ্ঞেস করে, এখানে এত জিনিসপত্র কেন? আদম বলে, কারণ আমাদের বাড়িতে দোকানের ভেতর দিয়েই যেতে হয়। সবাই বলে এই দোকানটি নাকি ভৌতিক। আদমের দাদি তখন তাকে জিজ্ঞেস করে, জায়গাটা কি আসলেই ভয়ানক? তোমার কি এখানে থাকতে ভয় করবে? আদম জানায়, না মোটেই ভয় করবে না। বিমা তখন লক্ষ্য করে তার মা আদমের সাথে কি যেন কথা বলছে, তাই সে তার মাকে ডাক দেয়, কিন্তু সে আদমকে নিয়ে সেখান থেকে চলে যেতে চায়। বিমা তখন দৌড়ে গিয়ে তাকে থামায়। বিমার মা বলে, আমি এটার বিরুদ্ধে, আমি চাই না তোমরা এখানে থাকো। বিমা তখন তার মাকে ডাকতে থাকে আর বলে, আমার কথাটা একবার শোনো। বিমার মা তখন সেখানে দাঁড়িয়ে বলে, হ্যাঁ বলো, কি বলতে চাও? বিমা বলে, আমরা এখানে কিছুদিনের জন্যই থাকবো, আমার হাতে পর্যাপ্ত টাকা এলে আমি এই বাড়ি ছেড়ে দিব। বিমার মা তখন বলে, তাহলে তুমি আমাদের বাড়িতেই কেন চলে আসছো না? পাশেই বিমার বাবা দাঁড়িয়েছিল, সে বলতে থাকে, দেখো আমাদের বিমার সিদ্ধান্তকে সম্মান করা উচিত। কথা শুনে বিমার মাও আর কিচ্ছু বলে না, কিন্তু সে বেশ চিন্তিত হয়ে বাড়ির ভেতরে যায়। এরপর সে বিমাকে জিজ্ঞেস করে, যখন তারা কাজে চলে যাবে তখন আদমের দেখাশোনা কে করবে? আমি চাই না আদম কোনো কাজের লোকের কাছে বড় হোক। বিমা তখন জানায় যে তারা কিছু সময়ের জন্য কাজে যাবে না। তখন বিমার মা জিজ্ঞেস করে, তাহলে তারা কি করবে? আমার মতো খাবার বিক্রি করা শুরু করবে? মায়ের কথা শুনে বিমা বলে, তুমি চাইলে তো এটা শিখিয়েই দিতে পারো। এমন সিরিয়াস সময় বিমা মজা করছে দেখে তার মা তো একটু রেগেই যায়। বিমা তখন তার মাকে শান্ত করে বলে, দেখো মা, যদি দারা আর আমি দুজনেই কাজের জন্য যাই তাহলে আমি আদমকে তোমার কাছেই রেখে আসব, তাই তুমি কোনো চিন্তা করো না। ছেলের এই কথা শুনে
বিমার মাও এবার একটু আশ্বস্ত হয়। এরপরই দেখা যায় বিমা ও দারার মা বাবা সেখান থেকে চলে যায়। আস্তে আস্তে দারার সাথে আদমের সম্পর্কও ভালো হতে শুরু করে। একদিন দারা কাপড় রোদ দেওয়ার সময় আদম তার সাথে লুকোচুরি খেলতে শুরু করে দেয়। দারাও তো বেশ খুশি মনে তার সাথে খেলছিল, কিন্তু হঠাৎ করেই দারা বুঝতে পারে আদম সেখানে নেই। সে ভালো করে লক্ষ্য করে দেখে যে আদম ছাদের কিনারায় দাঁড়িয়ে আছে। আর এটা দেখেই তো দারা খুব ঘাবড়ে যায় আর আদমকে বকতে শুরু করে। সেদিন রাতের বেলায় বিমা বাড়িতে আসলে আদম তার বাবাকে বলে যে বাবা, মা আমার সাথে খারাপ ব্যবহার করেছে। দারাও তখন বিমাকে বুঝিয়ে বলে যে আদম একদম ছাদের কিনারায় চলে গিয়েছিল, তো আমি এছাড়া আর কি করতাম। বিমা তখন এসব বাদ দিয়ে দারাকে এটা জিজ্ঞেস করে যে সে রাতের খাবারে কি রান্না করবে। দারা বলে খাবার রান্না করার মতো তো তেমন কিছুই নেই, আমাদেরকে কালই বাজারে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনতে হবে। এসব শুনে বিমা বলে তো 2-3 দিন পর বাজার করলে হয় না, কারণ মিস্টার রিজাল আমাকে এবার দেরিতে টাকা দিবেন, সে শুধু শপিং মলের জায়গার ভাড়া দিয়েছে। দারা তখন জিজ্ঞেস করে এর সাথে তোমার কি সম্পর্ক, তোমার তার সাথে কথা বলা উচিত, সে আর কতবার এমন করবে। বিমা তখন তার ছেলেকে বাথরুম করিয়ে তার হাত ধোয়াতে ধোয়াতে বলতে থাকে দারা, আমরা যদি আগামীকাল কিছুদিন থাকার জন্য মা বাবার কাছে চলে যাই তাহলে কেমন হয়। দারা তখন বলে আমাদের উচিত আমাদের বাবা মার জন্য কিছু করা, আমাদের খাবারের জন্য তাদের উপর নির্ভরশীল হওয়া উচিত না। বিমা তখন বলে আমি যখন তাদের কাছে থাকতাম তখন সবকিছুই ভাগ করে তাদেরকে দিতাম, এমনকি আমার স্যালারিও। তো পরের দিনই বিমা কাজে গিয়ে তার বসকে কিছু টাকা বাড়িয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করে। এতে বিমার বস রিজাল তাকে বলে তুমি শুধুমাত্র হাই স্কুল পাশ করে এই জব করছো, তোমাকে আমি কত টাকা দিব বলে তুমি আশা করো। বিমা তখন বলে এতটুকু দিন যাতে আমি আমার বউ আর বাচ্চাকে সামলাতে পারি। রিজাল তখন বলে তুমি শুধু তোমার বউ আর বাচ্চার বাহানাই বানাও, এটা তোমার সমস্যা, আমার না। তোমার যদি বেশি বেতন লাগে কিংবা বড়লোক হওয়ার ইচ্ছা থাকে তাহলে তুমি আমার চাকরি ছেড়ে একটা ব্যবসা শুরু করে দাও। বিমার তো এসব কথা শুনে বেশ মন খারাপ হয়ে যায়। তখন রিজাল বলে দেখো, এই কথাটা মনে নিও না, উপদেশ হিসেবে গ্রহণ করো। এরপরই বাড়িতে এসে বিমা এসব কথা দারাকে জানায়। এসব শুনে দারা বলে তুমি এই চাকরি ছেড়ে দাও, আমি জব করব। বিমা তখন কিছুটা রেগেই যায় আর বলে তুমিই তো বলেছিলে তুমি আদমের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে চাও, এখন তুমিই বলছো জব করবে, তাহলে তুমি আদমের সাথে কিভাবে সময় কাটাবে। দারা তখন বলে সন্তানকে বড় করার জন্য টাকার প্রয়োজন হয়, সেটাও তো ইম্পর্টেন্ট। বিমাও তখন বলে হ্যাঁ, টাকা, দোয়া এবং চেষ্টা সবকিছুরই দরকার আছে। দারা এবং বিমা এই বিষয়েই কথা বলছিল। অন্যদিকে আদম ছাদের কিনার থেকে নিচে কিছু বেলুন দেখতে পায়, যা দেখে তো আদমের খুব ভালো লাগে। তাই সে সাথে সাথে নিচে চলে আসে বেলুনগুলো নেয়ার জন্য। সেই বেলুনের পিছু নিয়ে নিয়ে কিছুক্ষণ পর আদম একটি মুরগির খাঁচার সামনে বসে মজা করে। এরপরই যায় পাখির খাঁচার কাছে। এক জায়গায় বসে তো সে বিড়ালের খেলাও দেখা শুরু করে। এভাবে খেলতে খেলতে সে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে চলে যায়। আর এদিকে দারা আর বিমাও তখন বুঝতে পারে যে তাদের ছেলে ছাদের উপরে নেই। এতে তো তারা বেশ ঘাবড়ে যায়। তাই তারা দ্রুত ছাদ থেকে নেমে আদমকে খুঁজতে শুরু করে। তো অনেকক্ষণ খোঁজার পরও তারা তো তাদের ছেলেকে খুঁজে পায় না। এবার তো তারা অনেক বেশি ঘাবড়ে যায়। তাই তারা দ্রুত তাদের বাবা মাকে এই ব্যাপারে জানায়। তারাও তখন আদমকে খোঁজার জন্য ছুটে চলে আসে। সবাই মিলে হন্যে হয়ে আদমকে খুঁজতে শুরু করে। লোকজনের কাছে আদমের ছবি দেখিয়ে জিজ্ঞেস করতে থাকে যে তারা এই বাচ্চাটিকে কোথাও দেখেছে কিনা, কিন্তু কেউই তো আদমের খোঁজ দিতে পারে না। এদিকে দিন গড়িয়ে সন্ধ্যা নেমে যায়, তাও আদমের কোনো খোঁজ নেই। তখন আমরা দেখতে পাই আদম তো সেই সময়ও বেলুনের পিছু পিছু ছুটছে একটা বেলুন নেয়ার জন্য। তো অনেকক্ষণ এই বেলুনের পেছনে ছোটার জন্য বেলুন বিক্রেতার মনে মায়া হয়, তাই সে আদমকে একটা বেলুন দিয়ে দেয়। তো তখনই আদমকে দেখতে পায় বিমার বন্ধু। তাকে দেখে তো সে সাথে সাথে তাকে নিয়ে বাড়ি পৌঁছে দিয়ে আসে। এরপর সে জানায় যে আদম আসলে বেলুনের পিছু করতে করতে রাস্তায় চলে গিয়েছিল, আমার চোখ পড়েছে তাই আমি নিয়ে এসেছি। এদিকে দারা ও বিমা তো তাদের ছেলেকে জড়িয়ে ধরতে যেতে চাইলে বিমার মা ধাক্কা দিয়ে বিমাকে নিচে ফেলে দেয়। আর দারাকেও আদমের কাছে যেতে দেয় না, কিন্তু দারা তো তার শাশুড়ির বাধা মানে না আর তার ছেলেকে জড়িয়ে ধরে। সে বলতে থাকে কোথায় ছিলে বাবা, আমরা সবাই তোমাকে অনেক খুঁজেছি, আমরা তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। অন্যদিকে বিমার মা তো প্রচন্ড রেগে যায়। উত্তেজনায় সে বিমাকে মারতে মারতে জিজ্ঞেস করতে থাকে তোমরা দুজন কি করছিলে, হ্যাঁ আমার নাতি কোথায় গেল, কিভাবে তাকে একা চলে যেতে দিলে। তখন তো বিমার বাবা তার স্ত্রীকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু বিমার মা তো কান্নায় ভেঙে পড়ে।
অসহায়ের মতো চোখ মুছতে মুছতে সে তার স্বামীর দিকে তাকিয়ে কাঁপা কণ্ঠে বলে যে বিমা কি কখনো ছোটবেলায় আমার থেকে এক মুহূর্তের জন্য আলাদা হয়েছিল? আমি তো কখনো তাকে চোখের আড়াল হতে দেইনি। বিমার মায়ের পর সবাইকে বলে যে আজকে থেকে আদম আমার কাছে থাকবে। সে বলতে থাকে তোমাদের এখনো বাবা মা হওয়ার মতো পর্যাপ্ত বয়স হয়নি। কথা বলে জোর করেই সে আদমকে তার সাথে নিয়ে যায়। বিমার দ্বারা অনেক আটকাতে চাইলেও তার মাকে তারা আটকাতেই পারে না। তো রাতের বেলা দ্বারা শুয়ে শুয়ে খুব কান্না করতে থাকে। বিমা তখন দারাকে সান্ত্বনা দেয় আর বলে আমার মাকে তুমি মাফ করে দাও। কিন্তু দারার মন এতটাই খারাপ ছিল যে সে বিমার কোনো কথাই শুনতে চাচ্ছিল না। দারাকে এভাবে কষ্ট পেতে দেখে বিমা সেখান থেকে চলে যায়। পরের দিনই সে তার মায়ের কাছে যায় আদমকে নিয়ে আসার জন্য। কিন্তু বিমার মা বলে আগে নিজেরা বাবা মা হতে শেখো, তারপর আদমকে পাবে, ততদিন ও আমাদের কাছেই থাকবে। বিমা তো কথা শুনে খুবই রেগে যায়। তাই এবার সে তার মায়ের চোখের দিকে তাকিয়ে বলে ওর বাবা মা এখনো আছে, তুমি চাইলেই আমাদের সন্তানকে আমাদের কাছ থেকে আলাদা করে রাখতে পারো না, আর এতে দারার সাথে আমার সম্পর্কও খারাপ হয়ে যাবে। বিমার মা তখন বলে আমার সাথে তুমি কিভাবে কথা বলছো? নিজের চোখ নামিয়ে কথা বলো। আর তোমার সন্তানকে ছোটবেলা থেকে কে দেখে শুনে রেখেছে? কে তার যত্ন নিয়েছে? আর কে খাইয়ে দিয়েছিল তাকে? আর কেই বা তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে? বিমার বাবা তখন এবার বিমার মাকে থামতে বলে আর সে বিমাকে বলে তুমি আগামী রবিবার এসে আদমকে নিয়ে যেও। কথা শুনে বিমার মা তো খুবই রাগ করে। তাই সে আদমকে নিয়ে সেখান থেকে চলে যায়। বাড়িতে এসে বিমা দারাকে বলে আমাদের দুজনকে প্যারেন্টিং বিষয়ক একটা কোর্স করা দরকার। দারা সবকিছু নিয়ে বিরক্ত থাকলেও কোর্স করার জন্য রাজি হয়ে যায়। পরের দিনই দারা আর বিমা দুজনেই একটা কোর্সে জয়েন করে। সেখানে তাদের টিচার শেখাচ্ছিল যে কিভাবে বাচ্চার বিকাশ হয়। দারা তো খুব মনোযোগ দিয়ে লেকচার শুনলেও সে লক্ষ্য করে বিমা মনোযোগ দিয়ে লেকচার শুনছে না, সে তো মোবাইলে গেম খেলা শুরু করে দিয়েছে, যেটা দেখে দারার খুবই মন খারাপ হয়। আর তার এই মন খারাপ বিমার চোখের আড়াল হয় না। বাসায় আসার পরই দারা বিমাকে জিজ্ঞেস করে, তারা বলেছিল রবিবার আমার ছেলেকে নিয়ে আসবে। কথা শুনে বিমা বলে আমরা আর এই কোর্সে যাব না। দারা তখন অবাক হয়ে জিজ্ঞেস করে কেন? তুমি তো মনোযোগ দিয়ে লেকচারও শুনছিলে না, বসে বসে গেম খেলছিলে। বিমা তখন বলে লেখার মধ্যে কোনো সাবটাইটেল দেয়নি, আমি তো বুঝতেই পারছিলাম না কি বলছে। দারা তখন খুবই বিরক্ত হয়ে বলে আমি তোমাকে কতবার বলেছিলাম ইংরেজি কোর্সটা করে ফেলতে, সেটা তুমি করলেই না। বিমা বলে তোমার সেই ডক্টর ইন্তি তো আছেই, তাহলে এই কোর্সের কি দরকার? দারা তখন বলতে থাকে কারণ এটাই তোমার মা চায় যেন আমরা মা বাবা হওয়ার বেশি বেশি প্র্যাকটিস করি। এখন বলো তোমার কাছে কোনটা বেশি জরুরি, আদম নাকি গেমস? কথা শুনে তো বিমা খুব রেগে যায় আর বলে আমাকে ছাড়া অন্য কোনো বাবাকে তুমি কি সেই কোর্সে দেখেছিলে? আর তাছাড়া আদম আমার বাবা মায়ের কাছেই আছে, সময় হলে তারা আমাদের ছেলেকে দিয়ে যাবে, এত বাড়াবাড়ি করার কোনো দরকার নেই। বিমার এই কথা শুনে দারাও আর কিচ্ছু বলে না। তখনই বিমার এক প্রতিবেশী বিমাকে জানায় যে তার বাবাকে হাসপাতালে নিয়ে গেছে তার মা। কথা শুনেই তো আর দেরি না করে বিমা দ্রুত হাসপাতালে পৌঁছায়। আর সেখানে গিয়েই দারা বিমার বড় বোনের সাথে ভিডিও কলে কথা বলে আর তার বাবার অবস্থা সম্পর্কে জানায়। এতে তো বিমার বড় বোন বলে এই মুহূর্তে নেদারল্যান্ড থেকে আসা তার পক্ষে সম্ভব না, তাই সেই যেন তাদের বাবার খেয়াল রাখে। তারা তখন তাকে চিন্তা করতে বারণ করে আর বলে সে সবকিছু দেখে শুনে রাখবে। এদিকে হাসপাতালের সকল খরচ দারা বহন করে। তখন বিমা তাকে বলে তোমার সব টাকা আমি পরিশোধ করে দিব। দারা তখন বুঝতে পারে যে বিমা মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছে, তাই সে তাকে সান্ত্বনা দিয়ে বলতে থাকে তোমার বাবা তো আমারও বাবা, তাই না? তাই আমি কি খরচ করতে পারি না? তোমার এসব নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। তো কিছুদিন পরই দারা একটা চাকরিতে জয়েন করে, যেখানে দারার দেখা হয় তার পুরনো বন্ধু ভির সাথে। মূলত ভি তাকে এই চাকরিটার বিষয়ে জানিয়েছিল। তো অনেকদিন পর ভি দারাকে দেখে তো খুব খুশি হয়, কিন্তু হঠাৎই ভি লক্ষ্য করে দারার হাতে বিয়ের আংটি আছে। এটা দেখেই সে দারাকে বলে দারা আমি তো তোমাকে বলেছিলাম মিসেস মিলির একজন সিঙ্গেল মানুষ লাগবে, তাও কেন এই রিং হাতে দিয়েছো? আমাদের কাছে এখন অনেক কাজ আছে, তাই মিসেস মিলির এমন একজন লোক লাগবে যে কাজে ফোকাস থাকতে পারবে। কিন্তু বিবাহিত কেউ হলে তো সেটা পারবে না, আর এই ব্যাপারটা যদি সে খেয়াল করে তাহলে তোমাকে চাকরিতেই রাখবে না, তাই তুমি আপাতত এটা খুলে ফেলো। ভীর কথা শুনে দারা তখন তার হাতের রিংটা খুলে ফেলে। এরপর থেকে বিমা এবং দারা দুজনেই কাজ শুরু করে। বিমা তার শপিং মলেই কাজ চালিয়ে যায়
আর দারা একটি রিসার্চ ল্যাবে জয়েন করে। বিমা তো তার বসের চোখ ফাঁকি দিয়ে শপিং মলের মাঝে আদমকে লুকিয়ে রাখত, আর বাড়িতে যাওয়ার সময় নিজের বাইকে করে আদমকে নিয়ে যেত। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন বিমা আদমকে নিয়ে বাড়ি ফেরার সময় আদম বাইকে ঘুমিয়ে পড়ে, যার কারণে তার হাতে থাকা পুতুলটি রাস্তায় পড়ে যায়। বাড়ি গিয়ে দারা তার আদরের ছেলেকে বিছানায় শুইয়ে দেয়। দেখা যায় পুরো বাড়িটাই এলোমেলো হয়ে আছে। দারা তখন ঘর গোছাতে থাকে, আর বিমা টেবিলে বসে দারার সাথে গল্প করে। হঠাৎ করে আদম ঘুম থেকে জেগে ওঠে আর তার খেলনার জন্য বলতে থাকে, কিন্তু সারা বাড়ি খুঁজেও তারা তো সেই পুতুলটি পায় না, কারণ পুতুলটা তো রাস্তায় পড়ে গিয়েছিল। তাই আদমকে কোনোভাবে বুঝিয়ে তারা তাকে শান্ত করে। পরের দিনই আবার বিমা আদমকে নিয়ে কাজে চলে যায়। তো আদম খেলার সময় দেখা যায় একটা ছেলের সাথে তো মারামারি বাঁধিয়ে ফেলে, যার কারণে বিমার বস মিস্টার রিজাল আদমকে জোর করে সেখান থেকে সরিয়ে দেয়। এতে তো আদম খুব কাঁদতে শুরু করে। আদমকে এভাবে সরিয়ে দেয় বিমা তার বসের উপরেই রাগ দেখিয়ে ফেলে। এতে তো মিস্টার রিজাল বলে, তোমার ছেলেকে তুমি কেন দেখাশোনা করছো, তোমার স্ত্রী কোথায়? বিমা তখন জানায় সে এখন কাজে আছে। তো তার বস বলে, তুমি কেমন পুরুষ, হ্যাঁ? তুমি কি তোমার মর্যাদা হারিয়ে ফেলেছো? একজন স্ত্রীর উচিত তার সন্তানের দেখাশোনা করা যখন তার স্বামী কাজে থাকে। তোমার সাথে এমন ব্যবহার করা হচ্ছে যেন তুমি মানুষের সম্মান পাওয়ারই যোগ্য নও। সবাই তোমাকে অবহেলা করছে, ব্যবহার করছে, কিন্তু কেউ তোমার মূল্য দিচ্ছে না। এসব কথা শুনেই তো বিমা উঠে দাঁড়ায় আর বলে, স্যার, আমার স্ত্রীর দ্বারা মোটেও এমন নয়। আমি এই চাকরি থেকে অব্যাহতি নিচ্ছি, আর সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ। এই বলে বিমা সেখান থেকে চলে যায়। তো সে চাকরি ছেড়ে দেয়। তো বিমার বন্ধু বিমাকে পরামর্শ দেয় যে তার সাথে অনলাইনে জিন্স প্যান্ট সেল করার জন্য। এতে যা প্রফিট হবে তার 70% সে রাখবে আর 30% বিমা নিবে। বিমাও তখন তার বন্ধুর সাথে এই কাজ শুরু করে। প্রথম লাইভ করতে তো বিমার বেশ লজ্জা লাগছিল, কিন্তু পরে সে এই কাজে বেশ আনন্দও পেতে শুরু করে। তো একদিন বিমা কিছু সবজি কেনার সময় তাদের এক প্রতিবেশী তাকে বলে যে মাই ফ্যামিলি নামক একটা কমিউনিটি প্যারেন্টিং ক্লাসের সেমিনার আছে, সে চাইলে সেখানে অংশগ্রহণ করতে পারে। কিন্তু বিমা তাতে রাজি হয় না। সে বেশ ভালোভাবেই তার প্রতিবেশীকে জানায় যে সে অন্য সময় সেমিনারে অংশ নিবে। তো এরপরই বাড়ির ছাদে বসে বিমা যখন আদমকে নিয়ে খেলছিল, সেই সময় পাশের বাড়ির ছাদ থেকে সেমিনারের কিছু কথা তার কানে ভেসে আসে, যেখানে বলা হচ্ছিল কোনো মা বাবাই পারফেক্ট না, আমাদের বাবা মায়েরাও পারফেক্ট ছিলেন না, তারা আমাদের সাথে খারাপ ব্যবহার করে কখনো স্বীকার করতেন না। এই সব কথা শুনে বিমা ছাদ থেকে সেমিনারটা দেখে। তখনই বিমার প্রতিবেশী তাকে দেখতে পেয়ে তাকেও জয়েন করতে বলে, কিন্তু বিমা লজ্জায় সেখানে অংশ নেয় না। এদিকে ঘুমের গভীরে থাকা আদম তো বুঝতেই পারেনি ছোট্ট এক দুর্ঘটনায় তার বিছানার চাদরটা ভিজে গেছে। দারা তো এই ব্যাপারটা বুঝতে পেরে দ্রুত ঘুম থেকে উঠে সব পরিষ্কার করে দেয়। আদম তখন তার ভুল বুঝতে পেরে দ্রুত তার বাবার কাছে ক্ষমা চায়। এতে বিমা বলে, এরপর থেকে বাথরুম পেলে বাবাকে না হয় মাকে জাগিয়ে দিবে, ঠিক আছে? যাক, তো এরপর দেখা যায় চাকরি ছেড়ে দেওয়ার কারণে বিমা বাড়ির রান্না থেকে শুরু করে বাড়ি পরিষ্কার করা এবং আদমকে দেখাশোনা করা সবই করত। এদিকে দারার জবের অবস্থাও খুব একটা ভালো যাচ্ছিল না, কারণ অনেককেই প্রোডাক্ট রিসার্চ করা থেকে বহিষ্কার করা হচ্ছিল। তো পরদিন অফিসে যাওয়ার আগেই বিমা দারাকে জানায় যে গ্যাস শেষ হয়ে গেছে। দারা বলে, তাহলে কি হয়েছে, নতুন একটা নিয়ে আসবে। বিমা তখন কিছুটা মন খারাপ করে বলে, আমার কাছে টাকা নেই, আমি আমার জব ছেড়ে দিয়েছি, কিছু মনে করো না, আমি তোমাকে কথাটা আগে বলিনি। কিন্তু দারা তো এ কথায় মন খারাপ করে না। সে তার স্বামীকে উল্টো সান্ত্বনা দিয়ে বলে, এজন্যই তো বাড়ি আসার পর আমি সবকিছু পরিষ্কার দেখি। যাক, তুমি এটা নিয়ে মন খারাপ করো না, তুমি আমার জন্য এত কিছু করছো, এটাই তো অনেক। আদমও তার বাবার সাথে সময় কাটিয়ে খুশি থাকবে, এ কথা বলেই দারা ব্যাগ থেকে গ্যাস কেনার টাকা দিয়ে দেয়। এরপরই দারা বিমার নিজস্ব খরচের জন্য কিছু টাকা দেয় তাকে। এতে তো বিমার মন কিছুটা খারাপই হয়ে যায়। দারা তখন এটা বুঝতে পারে, তাই সে তাকে বলে, আমার টাকার উপর তোমার হক আছে, আমি যদি বাড়িতে থাকতাম তাহলে তুমিও আমাকে টাকা দিতে, তাই তুমি এটা রাখো। বিমা তখন টাকাটা নিলেও তার মনটা ভার হয়ে থাকে। সেই বাড়ির কর্তা হয়ে তার স্ত্রীর কাছ থেকে টাকা নিচ্ছে, ব্যাপারটা তার মোটেও ভালো লাগে না। তো এর পরের দিন লাইভে জিন্স সেল করার সময় আদম বারবার বিমার কোলে ওঠার বায়না করতে শুরু করে। বিমা তখন আদমকে কোলে তুলে নিলে লাইভে আদমকে সবাই দেখতে পায়। সবাই তো তখন আদম এবং বিমার অনেক প্রশংসা করতে শুরু করে এবং আদমের সম্পর্কে তাদের অনেক কৌতূহল দেখায়। তাই বিমার বন্ধু পরামর্শ দেয় এরপর থেকে আদম এবং বিমাকে একসাথে লাইভ করার জন্য, তাহলে তাদের সেল অনেক বেশি হবে। যেহেতু সবাই আদমকে নিয়ে অনেক বেশি কৌতূহল দেখাচ্ছে, তাই এর পর থেকে দেখা যায়
বিমা আদমকে নিয়েই লাইভ করা শুরু করে, আর ধীরে ধীরে আদমও লাইভে এসব কথা বলা শিখে যায়। এদিকে দারা অলিনা নামক একটি প্রোডাক্টের রিসার্চ বিষয়ক কাজ করছিল, যেখানে কোম্পানির ডিমান্ড ছিল প্রোডাক্টটি স্কিনে অ্যাপ্লাই করার পর স্কিন স্মুথ হয়ে যাবে। দারা তখন মিসেস মিলিকে জানায় সে প্রোডাক্টটি জেন্টাল কেয়ারের জন্য প্রস্তুত করেছে। এতে তো মিসেস মিলি কিছুটা রেগেই যায় আর বলে, এটা যদি তোমার কোম্পানি হতো তাহলে তোমার ইচ্ছে মতোই তুমি প্রস্তুত করতে, আমার এতে কোনো আপত্তি থাকতো না, কিন্তু আমরা কোম্পানির ডিমান্ড অনুযায়ী প্রোডাক্ট বানানোর ট্রাই করি, আর তোমাকেও এখানে সেজন্যই রাখা হয়েছে। এসব কথা বলেই মিসেস মিলি সেখান থেকে চলে যায়। যাক, তো এরপরই বাসায় এসে দারা দেখতে পায় বিমা তার ছেলে আদমকে নিয়েই লাইভ করছে। এটা দেখে তো দারা অনেক রেগে যায়। সে বিমাকে বলে, তুমি টাকার জন্য নিজের ছেলের প্রাইভেসি কিভাবে নষ্ট করতে পারো? এটা আদমের ভবিষ্যতের ব্যাপার, আর তুমি তো নিজেকে দায়িত্ববান বাবা বলো, তাই না? এই তার নমুনা, টাকার জন্য নিজের ছেলেকে নিয়ে ব্যবসা করছো। এসব কথা শুনে বিমাও খুব রেগে যায়। বিমা বলে, আদম শুধু এই কাজে আমাদের সাহায্য করছে, আর তেমন কিছুই না। এখানে প্রাইভেসি নষ্ট হওয়ার কি আছে? এখান থেকে কিছু টাকা আসলে আমাদের সংসারের কাজে লাগবে। দারা তখন বলে, এই টাকার কোনো মূল্য নেই, যদি এর জন্য আমার ছেলের ক্ষতি হয় তখন? বিমা তখন চিৎকার করে বলে, আমি কবে আমার ছেলের ক্ষতি করেছি? তোমার কথা ফিরিয়ে নাও। তো তারা দুজনই তখন বেশ জোরে জোরে ঝগড়া করছিল, যা ভেতর থেকে শুনছিল তাদের ছোট্ট ছেলে আদম। আদম তো এমন চিৎকার চেঁচামেচি সহ্য করতে না পেরে তাদেরকে থামতে বলে। তাই তারা দুজনই তখন আদমকে শান্ত করার জন্য ছুটে আসে। প্রতিদিন তাদের বাবা মায়ের ঝগড়ার কারণে আদমও মানসিকভাবে ডিস্টার্বড হচ্ছিল। যাক, তো পরের দিনই আদম একটি মাছের পুতুল হাতে নিয়ে যাওয়ার সময় তার বাবার সাথে রাগ করে সে মাছটি পানিতে ফেলে দেয়। বিমা তখন সেটা উঠানোর চেষ্টা করে, আর এদিকে অন্যান্য বাচ্চারা আদমকে খেপাতে শুরু করে। পুতুলটাকে উঠিয়ে বিমা তখন আদমকে সেখান থেকে নিয়ে যায়। সে এরপর তার বন্ধুকে দারার সাথে কথা কাটাকাটি হওয়ার ব্যাপারটিও জানায়। এতে বিমার বন্ধু বলে, ভাবিকে একটা স্পেশাল গিফট দিলেই তার মন ভালো হয়ে যাবে। এতে বিমাও দারার জন্য কিছু নাইটি কিনে আনে, কিন্তু এসব দেখে তো দারার মনই খারাপ হয়ে যায়। সে বলে, টাকাগুলো এভাবে নষ্ট করার দরকার ছিল না। এসব কথা শুনে বিমারও মন খারাপ হয়। পরের দিনই দারা তার মায়ের বাড়িতে যায় তাদের সাথে দেখা করার জন্য, কিন্তু সেখানে দারার বোন দারাকে কান্না করতে করতে বলে যে মা বলেছে সে ডিভোর্স নিতে চায়। মা এই বাড়িটাও বিক্রি করে দিতে চাচ্ছে বাবার সকল ঋণ পরিশোধ করার জন্য, আর মা বাবা যদি আলাদা হয়ে যায় তাহলে আমি কোথায় যাব? এইসব বলেই তার বোনটা কান্না করতে থাকে। দারা তখন তার বোনের কষ্ট বুঝতে পারে, তাই সে বলতে থাকে, আমি তো আছি, তুমি আমার কাছে থাকবে, তুমি কোনো চিন্তা করো না। দারার বোন তখন বলে, তোমার নিজেরও একটা পরিবার আছে। দারা তখন তার বোনকে সান্ত্বনা দিয়ে বলে যে, দেখো, যা কিছুই হয়ে যাক না কেন, আমি সব সময় তোমার পাশে আছি, তাই তুমি কোনো চিন্তা করবে না। দারার পর তার মায়ের সাথেও এই ব্যাপারে কথা বলে। দারার মা তখন বলে, তোমার বাবা এখন বালিতে ধ্যান করা নিয়ে ব্যস্ত আছে, তো কি আর বলবো? দারা তখন বলে, হতে পারে বাবা কোনো বড় ঝামেলা সামলানোর চেষ্টা করছে। দারার মা এতে বলে, হ্যাঁ, আর নয়তো সে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। যাক, তো এই নিয়ে দারা আর কোনো কথা বলে না। পরের দিনই বিমা ও দারা ডক্টর ইন্তির সাথে দেখা করে, কিন্তু তাদের মধ্যকার সম্পর্কের কোনোই উন্নতি হয় না। এদিকে রাতের বেলা ঘুমের মাঝে আদম কাঁদতে শুরু করে। বিমা তখন আদমকে সামলানোর চেষ্টা করে। দারা তো খুবই বিরক্ত হয়ে রুম থেকে বাইরেই বেরিয়ে আসে। পরের দিনে দারার কোরিয়া থেকে তার বস কিমের ফোন আসে, তাই রাতের বেলায় সে বিমার সাথে এ ব্যাপারে কথা বলে। সে বিমাকে জানায়, আমি আবারও কোরিয়া যাচ্ছি, বস কিমকে আমি কল করেছিলাম। তো বস কিমের কথা শুনে বিমা বলে, হ্যাঁ, বস কিম। তো বিমা এভাবে কথা বলায় তো দারা তাকে প্রশ্ন করে বসে যে, আমি একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা বলছি, তুমি মাঝখানে তাকে জড়িয়ে কথা বলছো কেন? বিমা তখন অভিমান করে বলে, কারণ আমি তোমার বস কিম না, তার মতো স্মার্ট না। দারা তো এসব কথা শুনে খুবই উত্তেজিত হয়ে যায় আর বলে, তুমি যদি আমাকে বিশ্বাস নাই করতে পারো তাহলে এখানে আমার আর কিচ্ছু করার নেই। আমি 4 বছর ধরে পড়াশোনা করেছি নিজের স্বপ্নের জন্য, তোমার ইগো দেখার জন্য নয়। বিমা তখন বলে, তাহলে তো আমার তোমার কাছ থেকে অনেক কিছু শেখা উচিত, কারণ আমি তো মূর্খ, তবে আমি তোমার আর তোমার বাবার মতো পালিয়ে বেড়াই না। দারা তো এটা শুনে বলে, দেখো, তুমি অন্য কথায় চলে যাচ্ছ এখন। বিমা বলে, তুমিই তো এটা শুরু করেছো, তুমি একটু ভেবে দেখো, এভাবে চলে গেলেই সবকিছুর সমাধান হয় না। দারা তখন বলেই ফেলে যে, আমারই তো এই পরিবারের জন্য কাজ করতে হয়, আমি এসব আদমের জন্যই করছি, আদমের ভবিষ্যতের কথা ভেবে করছি। বিমা তখন বিরক্ত হয়ে বলে, আদমের বাহানা দেয়া বন্ধ করো, আদমের জন্য এসব না করলে
আদম আমার মতো গরিব আর মূর্খ হবে, সেটাই বোঝাতে চাইছো? তারা বলে কি বলছো, আমি এসব বলিনি। বিমা আরো বলে 4 বছর তোমাকে শুধুমাত্র ভিডিও কলেই দেখা গেছে, কিন্তু তখন তো কোনো কিছুরই কোনো সমস্যা হয়নি, তাহলে তুমি কেন আমাকে এসবের জন্য দোষারোপ করছো? তোমার কোনো দোষ নেই। এসব কথা বলতে বলতেই বিমার চোখে পানি চলে আসে। তো পরের দিনই তারা অফিসে তার সাথে আদমকে নিয়ে যায়। সেখানে অফিসের সিকিউরিটি গার্ডের কাছে আদমকে রেখে তারা তার কাজ শেষ করে তাকে নিয়ে তার মায়ের সাথে দেখা করে। কিন্তু তখন দারার মন খারাপ দেখে তার মা তাকে জিজ্ঞেস করে, তোমাকে এমন মন মরা লাগছে কেন? দারা তখন বলে কিচ্ছু হয়নি, কিন্তু আদম বলে দেয় যে মা বাবা প্রতিদিনই ঝগড়া করে, তাই মন খারাপ। এ কথা শুনে তারা তো আর কিছুই বলতে পারে না। পরের দিনে আদমের বার্থডে ছিল, তাই এই উপলক্ষে সবাই একত্রিত হয়। সবাই তো আদমকে সারপ্রাইজ দেওয়ার জন্য কেক বেলুনের ব্যবস্থা করে। আজ তো আদমের 5 বছর পূর্ণ হতে যাচ্ছে। সেখানে বিমা সবাইকে জানায় দারা আবারও কোরিয়া যেতে যাচ্ছে। এতে সেখানে উপস্থিত সকলেই তো খুব উত্তেজিত হয়ে যায়। আদমের দাদি বলে, এটা কি কোনো পরিবার? তোমার একটা বাচ্চা আছে, তার কি কোনো খেয়াল রাখার দায়িত্ব তোমার নেই? এটা কি কোনো বিয়ে? এদিকে আদমের দাদা সবাইকে শান্ত করার চেষ্টা করে। তখন দারার মাও এই কথা শুনে বেশ অবাক হয়ে যায়। বিমা তখন বলে, তুমি কেমন মানুষ, নিজের মাকেও জানাওনি যে তুমি কোরিয়া যাচ্ছ? দারার বোন পুত্রী এসে তখন সবাইকে চুপ করতে বলে, কারণ বাইরে থেকে আদম এসব শুনে খুবই ডিস্টার্বড হচ্ছিল। তো সবাই তো তখন চুপ করে যায়। কিন্তু দারা কাঁদতে কাঁদতে বলে, আমি কখনোই আদমের জন্য ভালো মা হতে পারিনি। ভালো হবে যদি আমি এখান থেকে চলে যাই। আমাকে ছাড়াই এই পরিবার আরো বেশি সুখে থাকবে। বিমা তখন বলে, বরং আমি চলে গেলেই হয়তো ভালো হবে, কারণ আমি এই পরিবারের কর্তা হয়েও কিছুই করতে পারিনি, আর এজন্যই তুমি আমার থেকে দূরে সরে গেছো। এসব কথা সহ্য করতে না পেরে আদমের দাদি সেখান থেকে উঠে চলে যায়। দারা তো তখন সেখানে দাঁড়িয়েই কাঁদতে থাকে। তো এরপর একদিন রাতে বিমার বাবা বিমার কাছে আসে আর তাকে বলে, দারা চাইলেই কোরিয়ায় থেকে যেতে পারতো, কিন্তু সে তোমার আর আদমের টানেই এখানে ফিরে এসেছে। এখানে এসেও সে খুব পরিশ্রম করেছে শুধুমাত্র তোমাদের জন্য। বিমা তখন বলে, যদি আমি একটা পুরুষই হতে না পারি তাহলে আমার ওর সাথে থেকে কি লাভ? বিমার বাবা তখন বিমাকে বোঝায়। সে বলতে থাকে, তুমি পুরুষ বলতে কি বোঝো? আগে সেই প্রশ্নের উত্তর খোঁজো। তুমি দারার জন্য অনেক কিছু করেছো, তুমি তার জন্য ধৈর্যশীল ছিলে, তুমি তোমার এই স্ত্রীকে সাপোর্ট করেছো, যা একজন প্রকৃত পুরুষের কাজ। তাই নিজের মন ছোট করো না, আমি তো তোমাকে নিয়ে গর্ব করি। বাবার এসব কথা শুনে বিমার মনটাও যেন একটু শান্ত হয়। এদিকে দারার বোন পুত্রী দারাকে জিজ্ঞেস করে যে, তুমি কি সত্যিই আবার আদমকে রেখে চলে যেতে চাচ্ছ? দারা বলে, এমন নয় যে আমি চাই, কিন্তু আমার মনে হয় আমার অবর্তমানে আদম আরো ভালো থাকবে। আমাকে বারবার হারতে দেখলে আমার ছেলে আমাকে কখনো মাফ করতে পারবে না। পুত্রী তখন বলে, যেমন তুমি কোনোদিন বাবাকে মাফ করতে পারোনি। দারা তখন এ কথার কোনো জবাব দেয় না। রাতের বেলা দারা তার পেটের সিজারের অংশে মলম লাগাচ্ছিল। আদম তখন সেটা লক্ষ্য করে আর জিজ্ঞেস করে, এটা কি মা? দারা তখন আদর করে বলে, তুমি 9 মাস আমার এই পেটের মধ্যে ছিলে আদম। এ কথা শুনে আদম তো খুব অবাক হয়। দারা তখন বলে, প্রত্যেকটা মানুষই মায়ের পেট থেকে এই দুনিয়ায় আসে। এই কথা শুনে আদম তো বেশ কৌতূহলবশত তার মাকে জিজ্ঞেস করে যে, মা, আমাকে বের করার সময় তুমি কি খুব ব্যথা পেয়েছিলে? দারা তখন হেসে বলে, অল্প একটু বাবা। আদম তখন তার মায়ের পেটে ফু দিয়ে দেয় যাতে তার মায়ের ব্যথা চলে যায়। এরপরই সে তার মাকে জড়িয়ে ধরে বলে, মা, আমি যদি তোমাকে আবারও ব্যথা দেই তাহলে আমাকে তুমি বলবে, ঠিক আছে? তুমি কষ্ট পেও না, আর প্লিজ আমাকে ছেড়ে যেও না। এ কথা শুনেই তো দারা তার ছেলেকে আদর করে জড়িয়ে ধরে। পরের দিনই দারা তার শাশুড়ির সাথে দেখা করতে যায়। সে এবং তার শাশুড়ি একসাথে নামাজ আদায় করে। নামাজ শেষে দারা শাশুড়ি তাকে বলে, তুমি একজন ভালো মা হওয়ার অনেক চেষ্টা করেছো। প্রতিটা সংসারেরই কিছু কঠিন সময় আসে। সবচেয়ে বড় কথা, তুমি তোমার পরিবারের জন্য চেষ্টা করেছো, তাই আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি আসলে ভুলে গিয়েছিলাম আদমের তার মায়ের কাছেই থাকা উচিত। আমি আদমকে অনেক ভালোবাসি, তাই তোমাদের সাথে এমন করে ফেলেছি। তাই প্লিজ কিছু মনে করো না। দারাও তখন তার শাশুড়িকে জড়িয়ে ধরে বলে, আপনি আমার জন্য অনেক করেছেন, ছোটবেলা থেকে আদমের খেয়াল রেখেছেন, আমাকেও আপনি মাফ করে দিন। দুজনেই তখন দুজনকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এদিকে বিমা চিন্তা করে সে আবারও কলেজে ভর্তি হবে, তাই সে দারার মায়ের সাথে দেখা করে। দারার মা তখন বিমাকে বলে, তোমার পরিবারে যত সমস্যাই হোক না কেন, তুমি কখনো পালিয়ে যাওনি। আমি এজন্য তোমাকে নিয়ে গর্ব করি। তোমার প্রতি আমার যথেষ্ট সম্মান আছে। এসব কথা শুনে তো বিমা খুব খুশি হয়ে যায়। তো এরপরই
সে তাকে হাই স্কুলের সার্টিফিকেটটি যাচাই করে দেখতে বলে। পরের দিনই দারা এবং বিমা একটি সেমিনারে অংশ নেয়। সেখানে তাদেরকে একটা অ্যাক্টিভিটি দেয়া হয়। দারাকে বলা হয়, যদি তোমার স্বামী দেরি করে বাড়ি আসে তাহলে তুমি তার সাথে কিভাবে কথা বলবে। দারা তখন বিমাকে রাগ করে বলে, সবসময় দেরি করে বাড়ি ফেরো কেন? তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি ক্লান্ত। এতে বিমা বলে, তুমি অনেক অভিযোগ করো, তুমি কি ভালোভাবে কথা বলতে পারো না? তখন সেখানে উপস্থিত সকলে বলে, আচ্ছা হয়েছে হয়েছে, এখন আবার সত্যি সত্যি ঝগড়া করতে হবে না। কিন্তু এরকম পরিস্থিতিতে আসলে কিভাবে কথা বলতে হয় সেটা এবার সেখানকার উপস্থাপিকা তাদের দুজনকে শিখাতে থাকে। সে তাদেরকে দুটো নোট দেয় আর সেখানে যা লেখা আছে সেটাই একে অপরকে বলতে বলে। তো প্রথমে তারা বিমাকে বলে, আমি তো খুব চিন্তিত হয়ে গিয়েছিলাম, তুমি দেরি করে বাসায় ফিরেছো। এরপর থেকে দেরি হলে আমি আশা করব তুমি আমাকে আগেই জানিয়ে রাখবে। এই কথা শুনে বিমার তো খুব ভালো লাগে। উপস্থাপিকা তখন বিমাকে জিজ্ঞেস করে, এখন তোমার কেমন লাগছে? বিমা হেসে বলে, মনেই হচ্ছে না যে অভিযোগ করছে। এবার বিমা তার নোট পড়ে। সে বলতে থাকে, আমি খুবই বিরক্ত হতাম যদি তুমি আমার উপর অভিযোগ করতে। আমি দেরি করে এসেছি কেন এই কথা জিজ্ঞেস করার বদলে তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো আমার দিনটা কেমন গেল। আমাকে কিছুক্ষণ সময় দিতে পারো, কারণ আমি চাই আমার দিনের বেলার সব কথা তোমাকে বলতে। এ কথা শুনে তো সবাই খুব খুশি হয়। উপস্থাপিকা তখন জিজ্ঞেস করে, দাঁড়া, এখন আপনার কেমন লাগছে? দাঁড়া তখন বলে, মনে হচ্ছে এখন আমার স্বামীকে আমি ভালোভাবে বুঝতে পারছি। সবাই তো খুব খুশি হয়। দাঁড়া আর বিমাও তখন দুজন দুজনের কাছে ক্ষমা চায় আর সেখান থেকে বের হয়ে দুজনেই আদমের স্কুলে যায়। তারা এবার দুজনই আদমকে প্রমিস করে যে তারা আর কখনো ঝগড়া করবে না। এতে আদমও খুব খুশি হয়ে যায়। বিমা তখন দাঁড়াকে বলে, আমি কিন্ডারগার্টেনের শিক্ষক হিসেবে যোগ দিলে কেমন হয়? সাথে আমি লাইভে বিজনেসটাও করতে চাই। এ কথা শুনে দাঁড়া তো খুব খুশি হয়ে যায়। তো এরপরই আদম, বিমা ও দাঁড়া নামাজে একসাথে দোয়া করে যাতে ভবিষ্যতে তারা একসাথে হাসি খুশি ভাবেই জীবন যাপন করতে পারে। আর এই সুন্দর দৃশ্যের সাথেই এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। আসলে জীবনে অনেক কঠিন সময় আসে, কিন্তু সেই সব সময়গুলো যদি একে অপরকে বুঝে একে অপরের পাশে দাঁড়ানো যায় তাহলেই জীবন সুন্দর। যাক, এই তো ছিল আজকের গল্প। আজকের এই ইন্দোনেশিয়ান গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক কমেন্ট বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।